নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। স্বামী গম্ভীরানন্দজি মহারাজের স্মৃতিতে শ্রী শ্রী মায়ের কথা। বিভিন্ন সাংসারিক ঘটনায় শ্রী মায়ের দৃষ্টিকোণ কেমন ছিল, এখানে সেই সব নিয়েই বিভিন্ন ঘটনার কথা আলোচনা করা হয়েছে। রাধারানী, রাধু তখন বিবাহযোগ্য হইয়াছে, সুতরাং তাহাকে পাত্রস্থ করিবার জন্য শ্রীমা 1318 সালের 3রা জ্যৈষ্ঠ জয়রামবাটি রওনা হইলেন এবং 5ই জ্যৈষ্ঠ কোয়ালপাড়া পৌঁছালেন। কোয়ালপাড়ার গুরুত্ব তখন খুবই বাড়িয়া গিয়াছে। 1316 সাল হইতে 1326 সাল পর্যন্ত কলকাতা যাতায়াতের পথে শ্রীমা এখানে কিছুক্ষণ বিশ্রাম করিতেন। বলিতেন, এ আমার বৈঠকখানা। জয়রামবাটিগামী মাতৃদর্শন আকাঙ্ক্ষী ভক্তগণ সেখানে থাকিতেন। আশ্রমবাসীরা শ্রী মায়ের অতীব অনুরক্ত ছিলেন এবং সর্বদা সর্বতোভাবে তাহার সেবার জন্য প্রস্তুত থাকিতেন। এবার শ্রীমা আসিতেছেন জানিয়া আশ্রমবাসীরা বারুজ্যপুকুরের ঘাটে তালপাতার বেড়া দিয়ে নতুন ঠাকুর ঘর সুসজ্জিত ও বারান্দা বস্ত্রাবৃত করিয়া এবং রাস্তা পরিষ্কৃত বস্ত্রা আচ্ছাদিত এবং পুষ্পাকীর্ণ করিয়া তাহার পথ চাহিয়াছিলেন। তিনি আসিয়াই শীঘ্র স্নানাহার শেষ করিলেন এবং একটু বিশ্রামের পর রাধুকে লইয়া পালকিতে উঠিলেন। যাত্রার পূর্বে আশ্রমবাসীদিগকে স্নেহার্দ্র স্বরে বলিলেন, দেশে এখন তোমাদের ভরসাই ভরসা। এখানে দেখছি ঠাকুর তাহলে বসেছেন। আমাদের সকলেরও পথের বিশ্রামের স্থান হলো। একে একে সকলে প্রণাম করিলে তিনি তাহাদের মাথায় হাত দিয়া বলিলেন, মধ্যে মধ্যে সকলে জয়রামবাটি যেও, বিশেষ করে রাধুর বিয়েতে সব যেতে হবে। সেখানে আমার সব কাজকর্ম তোমাদেরই দেখতে হবে। কয়েকদিনের মধ্যেই পূজনীয় শারদানন্দজি, গোলাপমা, যোগিনমা ও 2-1 ব্রহ্মচারী কোয়ালপাড়া হইতে জয়রামবাটিতে উপস্থিত হইলেন। রাধুর বিবাহের তারিখ 27শে জ্যৈষ্ঠ। বর তাজপুরের জমিদার বংশীয় শ্রীমান মনমথনাথ চট্টোপাধ্যায়। চাটুর্যেদের তুলনায় শ্রী মায়ের পিতৃকুল দরিদ্র, কিন্তু মাতৃসেবক শ্রীমৎ শারদানন্দজি মায়ের সন্তোষ বিধানার্থে মুক্ত হস্তে অর্থ ব্যয় করিয়া রাধুকে জমিদার বধূর মতনই সাজাইলেন। বিবাহের আয়োজনও তদনুরূপ হইল। সুযোগ বুঝিয়া বরপক্ষীয়রা প্রত্যেক বিষয়ের জন্য শারদানন্দজির নিকট হইতে বহুগুণ অর্থ আদায় করিলেন। আলাপ আলোচনাকালে কোয়ালপাড়ার কেদারনাথ দত্ত মহাশয় বরপক্ষের অযৌক্তিকতা দেখাইতে থাকিলে মাঙ্গলিক কার্যের পূর্বে মনোমালিন্য অশোভন ভাবিয়া শ্রীমা তাহাকে ডাকিয়া সরাইয়া লইলেন। রাধু আপাদমস্তক সুবর্ণ এবং রৌপ্য নির্মিত বিবিধ অলঙ্কারে ভূষিত হইয়া বিবাহ বাসরে আসিল। শ্রীমায়ের জ্যেষ্ঠ ভাই প্রসন্নকুমার কন্যা সম্প্রদান করিলেন। রাধুর বয়স তখন 11 বৎসর অতিক্রম করিয়াছে এবং মন্মথের 15 বৎসর চলিতেছে। পরদিবস ভূরি ভোজনের ব্যবস্থা হইল। বর ও কন্যা উভয় পক্ষী ও সকলে পরিতোষপূর্বক আহারান্তে যখন বাড়ি ফিরিতেছিলেন, তখন মা পিছনের দরজায় দাঁড়াইয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিতেছিলেন, খাওয়া দাওয়া কেমন হলো। তাহারা সন্তুষ্ট চিত্তে আশীর্বাদ করিতেছিলেন, বরকনে সুখে থাকুক মা। বিবাহান্তে রাধুর শ্বশুর গৃহে গমনকালে মা তাহাকে একটা বড় কালো বাক্স দিয়েছিলেন। রাত্রে শ্রী শ্রী ঠাকুর মাকে দেখা দিয়ে বলিলেন, 1000 টাকা রাধুর বাক্সে দিয়ে দিলে। মায়ের তখন স্মরণ হইল যে ওই বাক্সে ওই পরিমাণ টাকা ছিল। রাধুকে বাক্স দেবার সময় উহা সরাইয়া রাখা হয় নাই। পরদিন সকালে মায়ের আদেশে ভক্ত বিভূতিভূষণ ঘোষ জনৈক সাধুর সহিত তাজপুরে গেলেন এবং সব ঘটনা জানাইয়া টাকা ফিরাইয়া আনিলেন।
শ্রীমা বিবাহের সব ব্যবস্থা করিয়া আপ্রাণ পরিশ্রম সহকারে সমস্ত মাঙ্গলিক কার্য সুসম্পন্ন করাইলেন, কিন্তু পারিবারিক কার্যে আপাতদৃষ্টিতে এইরূপ লিপ্ত থাকিলেও তার মন সর্বদা কিরূপ সংসারাতীত স্তরে বিরাজ করিত তাহার কিঞ্চিত আভাস পূর্বোক্ত ঘটনায় পাওয়া যায়। কিন্তু ইহাকে পাঠক হয়তো ভ্রমমাত্র মনে করিবেন, তাই আমরা এখানে ওই সম্বন্ধে আরেকটি ঘটনার কথা উল্লেখ করিতেছি। মা রাধুকে প্রাণ দিয়ে ভালোবাসেন, ইহা সর্বজন বিদিত। সুতরাং কন্যাটি যাহাতে সুপাত্রস্থা হয়, ইহা যেমন মায়ের কাম্য, তেমনি সকলেরই বাঞ্ছনীয়। তাই জনৈক ভক্ত একদিন মাকে পরামর্শ দিলেন যে মাস্টারমশাই মটন ইনস্টিটিউশনের অধ্যক্ষ, তাহাকে বলিলে তিনি অনায়াসে উত্তম বরের সন্ধান দিতে পারেন। শ্রীমা ইহাতে উদাসভাবে উত্তর দিলেন, আপনা থেকে জোটে তো জুটুক, আমি কখনো কাউকে বন্ধনে ফেলবার জন্য বলতে পারবো না। শ্রীমায়ের সাংসারিক জীবন এইরূপ সরোবরে ভাসমান পদ্মপত্রের ন্যায় ছিল, অথচ কর্তব্যকর্মে তাহার বিন্দু মাত্র অবহেলা ছিল না। শ্রীমায়ের দাক্ষিণাত্যে তীর্থদর্শনে যাত্রার পূর্বেই আত্মীয়বর্গের আগ্রহে তাজপুরে বিবাহ স্থির হয়। পরে জ্যোতিষীকে কোষ্ঠী দেখাইয়া জানা যায় যে রাধুর বৈধব্য যোগ আছে। তথাপি শ্রীমা পূর্ব সিদ্ধান্তের ওপর হস্তক্ষেপ করেন নাই। বিবাহের অনেক পরে মন্মথ যখন তাহাকে দীক্ষার জন্য ধরিয়া বসিল, তখন আত্মীয়কে দীক্ষা দিতে ইচ্ছা না থাকিলেও অবশেষে দীক্ষা দিয়া তিনি বলিলেন যে বিধির বিধানে হাত দেওয়া অনুচিত হইলেও এই দীক্ষার প্রভাবে রাধুর বৈধব্য খণ্ডিতে পারে। রাধুর বিবাহের কিঞ্চিদধিক 2 মাস পরে, চৌঠা ভাদ্র 21শে আগস্ট 1911, শ্রীরামকৃষ্ণ সংঘের এক উজ্জ্বল মুকুটমণি খসিয়া পড়িল। স্বামী রামকৃষ্ণানন্দজি কলকাতায় উদ্বোধনে মহাপ্রয়াণ করিলেন। দেহরক্ষার কয়েকদিন পূর্বে তিনি শ্রীমাকে দেখিতে চাহিয়াছিলেন এবং শ্রীমাকে লইয়া যাইবার জন্য জয়রামবাটিতে লোক আসিয়াছিল, কিন্তু অনেক ভাবিয়া তিনি যান নাই। রামকৃষ্ণানন্দজি দাক্ষিণাত্যে তাহার যে আপ্রাণ সেবা করিয়াছিলেন, তাহা তখনও মায়ের চক্ষে জাজ্বল্যমান ছিল। এরূপ অনুরক্ত সন্তানের দেহত্যাগ তিনি জননী হইয়া কিরূপে দাঁড়াইয়া দেখিবেন? আর উদ্বোধনের মতো স্বল্পায়তন বাটিতে তিনি সদলবলে উপস্থিত হইলে রোগীর আরাম না হইয়া অসুবিধাই ঘটিবে। এই সমস্ত কথা ভাবিয়া তিনি আগত ব্যক্তিকে ফিরাইয়া দিলেন। তথাপি রোগশয্যায় শায়িত থাকিয়াই রামকৃষ্ণানন্দজি দিব্য চক্ষে শ্রীমাকে দেখিয়া বলিয়া উঠিলেন, মা এসেছেন। পরে তাহার মনোভাব অবলম্বনে গিরিশবাবু একখানি মাতৃসঙ্গীত রচনা করিয়া দিলে উহা শুনিয়া তিনি তৃপ্তি লাভ করিলেন এবং অচিরেই চিরকালের মতো চক্ষু মুদ্রিত করিলেন। সে সংবাদ জয়রামবাটিতে পৌঁছালে শ্রীমা সকাতরে বলিলেন, শশীটি আমার চলে গেছে, আমার কোমর ভেঙে গেছে। ওই বৎসর জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কোয়ালপাড়ায় ভক্তগণ উত্তম শাকসবজি প্রভৃতি লইয়া জয়রামবাটি উপস্থিত হইলে শ্রীমা প্রসন্ন মুখে বলিলেন, এখানে তরকারিপাতি সবসময় মেলে না, মাঝে মাঝে বড় মুশকিলে পড়তে হয়। তা ঠাকুরই এখন তোমাদের দিয়ে সব যোগাবেন দেখছি। ভক্তগণ পুজোর কয়দিন মায়ের আদেশ অনুসারে সর্বপ্রকার কার্য করিয়া যখন ফিরিতে উদ্যত হইলেন, তখন তিনি তাহাদের জন্য মুরকি, নাড়ু প্রভৃতি বিস্তর প্রসাদ বাঁধিয়া দিলেন। তদবধি শ্রীমা যখনই দেশে থাকিতেন, কোয়ালপাড়া হইতে সপ্তাহে 2-3 দিন নিয়মিতভাবে তাহার জন্য শাকসবজি আসিত। কোয়ালপাড়া আশ্রমের অবস্থা তখন ভালো নয়, কায় ক্লেশে আশ্রম চালাইতে হইত। সুতরাং দৈনিক কার্য সমাপনান্তে কর্মীদের 2-1 জন হাট অথবা আশ্রমের বাগান হইতে সংগৃহীত তরকারি মস্তকে করিয়া জয়রামবাটিতে পৌঁছাইয়া দিতেন। আবার সেখানে গিয়েও প্রয়োজন বোধে অন্য স্থান হইতে শ্রীমায়ের জন্য নুন, তেল, মশলা
আটা প্রভৃতি কিনিয়া ওইভাবেই লইয়া আসিতেন। ভক্তগণ যখন পৌঁছিতেন, শ্রীমা তখন হয়তো বিশ্রাম করিতেছেন, তাই শয্যায় শায়িত থাকিয়াই তিনি দেখাইয়া দিতেন কোন জিনিস কোথায় রাখিতে হইবে। শুনিয়া শুনিয়া ভক্তেরাও শিখিয়া গিয়াছিলেন। অতঃপর আপনা হইতেই সব গুছাইয়া রাখিতেন। সব ঠিক হইয়া গেলে তাহারা বিদায় লইবার জন্য যখন শ্রীমাকে প্রণাম করিতেন, তখন তিনি এই বলিয়া আশীর্বাদ করিতেন, তোমাদের চৈতন্য হোক, ভক্তি বিশ্বাস হোক, এবং পথে খাইবার জন্য তাহাদের বস্ত্রপ্রান্তে মুড়ি বাঁধিয়া দিতেন। ভক্তগণ উহা খাইতে খাইতে সন্ধ্যাকালে কোয়ালপাড়া যাত্রা করিতেন। ফলত এই কয় বৎসর কোয়ালপাড়ার আশ্রম শ্রী মায়ের সংসারের মতোই ছিল। উহা তখনও শ্রীরামকৃষ্ণ মঠের অন্তর্ভুক্ত হয় নাই। জগদ্ধাত্রী পুজোর পরে শ্রী মায়ের কলকাতা যাওয়া স্থির হইয়াছিল। তাই তাহাকে লইয়া যাইবার জন্য স্বামী শারদানন্দজি ব্রহ্মচারী প্রকাশ মহারাজকে পুজোর পূর্বেই জয়রামবাটি পাঠাইয়াছিলেন। অতঃপর 8ই অগ্রহায়ণ কলকাতায় যাত্রার দিন ধার্য হইল। যাত্রার 2-4 দিন পূর্বে কোয়ালপাড়া আশ্রমের অধ্যক্ষ কেদারবাবু, পরে যার নাম হয়েছিল স্বামী কেশবানন্দ, জনৈক তরুণ কর্মীর সহিত জয়রামবাটি যাইয়া মা ঠিক কখন কোয়ালপাড়ায় পৌঁছবেন ও কিরূপ বন্দোবস্ত করা আবশ্যক ইত্যাদি জানিয়া লইলেন। মা তখন বসিয়া পান সাজিতেছিলেন। কাজের কথা সব শেষ হইলে তিনি বলিলেন, দেখো বাবা, তোমরা যখন ঠাকুরের জন্য ঘর আর আমাদের পথের বিশ্রামের জন্য একটু স্থান করেছ, তখন এবার যাবার সময় ওখানে ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব। সব আয়োজন করে রেখো। পুজো, অন্নভোগ, আরতি সব নিয়মিত করতে থাকবে। শুধু স্বদেশী করে কি হবে? আমাদের যা কিছু সবের মূল ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন, ঠাকুরকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। কোয়ালপাড়া আশ্রমে তখন খুব স্বদেশী চর্চা হইত এবং ধ্যান, জপ, পুজো পাঠ অপেক্ষা তাঁত, চরকা ও স্বদেশী আন্দোলনের দিকেই বেশি ঝোঁক ছিল। কাজেই আশ্রমের ওপর পুলিশের তীক্ষ্ণ দৃষ্টি ছিল। তাহারা প্রত্যহ আশ্রমে আসিয়া সংবাদ লইত এবং নবাগত ভক্তদের নাম ঠিকানাদি লিখিয়া লইয়া যাইত। আশ্রমাধ্যক্ষ ইহা সত্ত্বেও স্বদেশ মন্ত্রের সাধনায় রত ছিলেন। তাই শ্রী মায়ের কথা হঠাৎ মানিয়া লইতে পারিলেন না। অথচ প্রকাশ্যে আপত্তি করিতেও সাহস না পাইয়া প্রকারান্তরে বলিলেন, স্বামীজি, বিবেকানন্দ তো দেশের কাজ খুব করতে বলেছেন এবং দেশের যুবকদের উৎসাহিত করে নিষ্কাম কর্মের পত্তন করেছেন। আজ তিনি বেঁচে থাকলে কত কাজই না হতো। কেদারবাবুর যুক্তির মুখে অজ্ঞাতসারে মায়ের হৃদয়ের অনেকগুলি তন্ত্রীতে আঘাত করায় নতুন যে সুর উত্থিত হইল, তাহাও পূর্বের ন্যায়ই মধুর ও সুগভীর এবং উচ্চ আধ্যাত্মিক সম্পদে ভরপুর। দত্ত মহাশয়ের কথা শেষ হইতে না হইতেই শ্রীমা বলিয়া উঠিলেন, ও বাবা, নরেন আমার আজ থাকলে কোম্পানি কি আজ তাকে ছেড়ে দিত, জেলে পুরে রাখত? আমি তা দেখতে পারতুম না। নরেন যেন খাপ খোলা তরোয়াল। বিলেত থেকে ফিরে এসে আমাকে বললে, মা, আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুল্লুকে গিয়েছি এবং সেখানেও দেখলুম ঠাকুরের কি মহিমা। কত সজ্জন লোক আমার কাছে তার কথা মন্ত্রমুগ্ধের মতো আগ্রহ সহকারে শুনেছে এবং এই ভাব নিয়েছে, তারাও তো আমার ছেলে, কি বলো? সে প্রশ্নের উত্তর দিতে অপারগ কেদারবাবু মৌন অবলম্বন করিলেন। তিনি প্রথম ভুল করিয়াছিলেন। তাহার নিজের কার্যধারার অনুমোদনার্থে স্বামীজির দৃষ্টান্ত টানিয়া আনিয়া, এবং দ্বিতীয় ভুল করিয়াছিলেন স্বদেশী আন্দোলনকে বিদেশির বিদ্বেষে পরিণত করিয়া। মায়ের কথা হইতে ইহাও অনুভব করিলেন যে সাধন ভজন না থাকিলে কর্ম ঠিক নিষ্কমভাবে করা যায় না।
এই প্রসঙ্গে আমরা মায়ের এই বিষয়ক দৃষ্টিভঙ্গির কিঞ্চিৎ আলোচনা এখানে করিয়া রাখিতে চাই। 1324 সালে তাহার জয়রামবাটির নতুন বাটি প্রস্তুত হইয়া গিয়াছে। পূজার সময় তিনি ওই বাড়িতে আছেন। জনৈক ব্রহ্মচারীকে মামাদের ছেলে মেয়েদের জন্য নতুন কাপড় আনিতে বলিয়াছেন। ইনি কোয়ালপাড়া সাধু এবং তখনকার দিনের যুবকদের ন্যায় স্বদেশসেবী। সুতরাং তিনি সব দেশি কলের কাপড় কিনিয়া আনিলেন। উহা মোটা পাড় ও সুন্দর নহে, কাজেই মেয়েদের উহা পছন্দ হইল না। তাহারা উহা ফেরত দিয়া মিহি কাপড় আনিতে বলিলে বিরক্ত হইয়া ব্রহ্মচারীজি বলিলেন, ওসব তো বিলিতি হবে, ও আবার কি আনব। শ্রীমা পাশেই ছিলেন। তিনি সব শুনিয়া একটু হাসিতে হাসিতে বলিলেন, বাবা, তারাও মানে বিলেতের লোক, তারাও তো আমার ছেলে। আমাকে যে সকলকে নিয়ে ঘর করতে হয়, আমার কি একরোখা হলে চলে? ওরা যেমন যেমন বলছে তাই এনে দাও। অথচ কাহারও ভাবে আঘাত দেওয়া মায়ের স্বভাব বিরুদ্ধ ছিল। তাই পরে বিদেশি বস্ত্রের প্রয়োজন হইলে তিনি উক্ত ব্রহ্মচারীকে না পাঠাইয়া অপরকে পাঠাইতেন। বিদেশির প্রতি বিদ্বেষ তো দূরের কথা, তাহার সর্বগ্রাসী উদারতা তাহার নমনীয় মনকে সহসা সমস্ত সংকোচ ও সংকীর্ণতার ঊর্ধ্বে তুলিয়া বিদেশির সহিত এক করিয়া ফেলিত। তাই এক ইস্টার উৎসবে নিবেদিতার মুখে ইংরেজি ধর্মসঙ্গীত শুনিয়া তিনি সমাধিস্থ হইয়াছিলেন। আর একদিন তাহার আদেশে নিবেদিতা ও খ্রিস্টান বিবাহ প্রথা বুঝাইবার জন্য যখন বর কন্যা ও পুরোহিতের আচরণাদি ব্যাখ্যা করিতে করিতে বিবাহ মন্ত্র উচ্চারণ করিলেন, সুখে দুঃখে সৌভাগ্যে দারিদ্র্যে রোগে স্বাস্থ্যে যতদিন না মৃত্যু আমাদিগকে পৃথক করে, তখন মা সাগ্রহে বারবার ওই মন্ত্র শুনিলেন এবং সাল্লাদে বলিতে থাকিলেন, আহা, কি ধর্মীয় কথা গো! আবার কত সহজে তিনি বিদেশি আচারের সহিত নিজেকে মিলাইয়া ফেলিতেন। 1305 সালের শ্রীযুক্তা অলি-বুল মায়ের ছবি তোলাইতে চাহিলে স্টুডিওতে যাওয়া বা অপরিচিত ফটোগ্রাফারের সম্মুখে ঘোমটা খোলা বীরাশিলা মায়ের পক্ষে অসম্ভব বলিয়া তিনি প্রথমে অসম্মত হন, কিন্তু পরে অলি-বুলের আকুল মিনতিতে অগত্যা মহিলা ফটোগ্রাফার আনিতে বলিলেন। তাহা যখন সম্ভব হইল না, তখন তিনি কোনো সাহেবকে আনিতে বলিলেন, কারণ সাহেবদের দেশে মেয়েদের ফটো তোলা নিত্যকার ব্যাপার। সাহেব আসিতেই মা তাহার লজ্জাশীলতা কাটাইয়া ফটো তুলিতে বসিলেন। বিদেশিদের সম্মুখে নিঃসংকোচ হইতে মায়ের কোনো সংকোচ হইল না। শুধু এই পর্যন্তই নহে, স্বামী বিবেকানন্দজির একখানি পত্রে 1998 সালের মার্চ মাসে লেখা আছে, শ্রীমা এখন কলকাতায় আছে। ইউরোপীয়ান এবং আমেরিকান মহিলারা সেদিন তাহাকে দেখিতে গিয়াছিলেন। ভাবিতে পারো, মা তাহাদের সঙ্গে একসঙ্গে খাইয়াছিলেন। ইহা কি অদ্ভুত ব্যাপার নয়? কিন্তু বিদেশির প্রতি প্রীতি এবং উদারতা থাকিলেও বিদেশির অত্যাচারে চুপ করিয়া থাকা চলে না। সিন্ধুবালাদের প্রতি পুলিশের অত্যাচারের কাহিনী কর্ণগোচর হইলে শান্ত প্রকৃতি মা পর্যন্ত গর্জিয়া উঠিয়াছিলেন। বাঁকুড়া জেলার যুদবিহার নামক পল্লীর দেবেনবাবুর স্ত্রী এবং ভগিনী উভয়েরই নাম ছিল সিন্ধুবালা। ভগিনী অন্তঃসত্ত্বা ছিলেন, বিপ্লবাত্মক কার্যের সহিত সংশ্লিষ্ট আছেন এই সন্দেহে একজন সিন্ধুবালাকে ধরিতে আসিয়া পুলিশ নামের সামঞ্জস্যবশত প্রথমে ভগিনীকে তাহার শ্বশুরবাড়ি সাবাজপুরে বন্দি করে, পরে দেবেনবাবুর স্ত্রীকেও গ্রেপ্তার করে। ঘটনাটি মুখে মুখে প্রচারিত হইতে জয়রামবাটিতে পৌঁছালো। কালীমামা ইহা শুনিয়া অতিমাত্র বিচলিত হইয়া শ্রীমাকে জানাইয়া আসিলেন এবং আরও বলিলেন যে পুলিশ এই মহিলাদ্বয়কে বন্দি করিয়া পায়ে হাঁটিয়া লইয়া গিয়াছে। গ্রামবাসীরা পুলিশকে তাদের ভ্রম দেখাইয়া দিলেও তাহারা শোনে নাই। এমনকি জামিনে খালাস দেওয়া
বা যানবাহনে লইয়া যাওয়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করিয়াছে। এই নিদারুণ সংবাদ পাইয়া শ্রীমা বলিয়া উঠিলেন, বলো কি? বলিয়াই মা শিহরিয়া উঠিলেন। তারপর অগ্নিমূর্তি হইয়া বলিতে লাগিলেন, এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি? নিরাপরাধ স্ত্রীলোকের উপর এত অত্যাচার মহারানী ভিক্টোরিয়ার সময় তো কই শুনিনি। এ যদি কোম্পানির আদেশ হয় তো আর বেশি দিন নয়। এমন কোনো বেটা ছেলে কি সেখানে ছিল না যে 2 চড় দিয়ে মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারে? কিয়ৎক্ষণ পরে কালীমামা যখন খবর আনিলেন মহিলাদ্বয় মুক্তি পাইয়াছেন, তখন তিনি অনেকটা শান্ত হইলেন। বলিলেন, এ খবর যদি আজ না পেতুম তবে রাত্রে ঘুমাতে পারতুম না। আর একবার শ্রীমা কোয়ালপাড়ায় আছেন, তখন ইউরোপের প্রথম মহাসমর চলিতেছে। ভক্ত প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায় আসিয়া প্রণাম করিলে শ্রীমা কুশল প্রশ্নাদির পর জিজ্ঞাসা করিলেন, হ্যাগা, যুদ্ধের কি খবর? কি লোক ক্ষয়টাই না হলো? কি মানুষ মারা কলই না বের করেছে? আজকাল কত রকম যন্ত্রপাতি, টেলিগ্রাফ ইত্যাদি। এই দেখো না, রাসবিহারী কাল কলকাতা থেকে রওনা হয়ে আজ এখানে পৌঁছে গেল। আমরা তখন কত হেঁটে কত কষ্ট করে তবে দক্ষিণেশ্বরে গেছি। প্রবোধবাবু উৎসাহভরে পাশ্চাত্য বিজ্ঞানীদের উচ্ছ্বসিত প্রশংসা করিতে লাগিলেন এবং বলিলেন, ইংরেজ সরকার আমাদের দেশে সুখ স্বাচ্ছন্দ্যের বৃদ্ধি করেছেন। সব শুনিয়া শ্রীমা বলিলেন, কিন্তু বাবা, ওই সব সুবিধা হলেও আমাদের দেশের অন্ন বস্ত্রের অভাব বড় বেড়েছে। আগে এত অন্ন কষ্ট ছিল না। আর একদিনের কথা, দেশে তখন বস্ত্রাভাব। মেয়েদের লজ্জা নিবারণ অসম্ভব হইয়া দাঁড়াইয়াছে। বস্ত্রাভাবে নারীরা বাহিরে আসিতে পারেন না। লজ্জা নিবারণে অসমর্থ মেয়েদের আত্মহত্যার সংবাদ খবরের কাগজে প্রায় প্রকাশিত হয়। একদিন ঐরূপ কয়েকটি ঘটনা শুনিতে শুনিতে শ্রীমা এতই বিচলিত হইলেন যে প্রথমে তাহার গণ্ডদেশ বাহিয়া অবিরল অশ্রুপাত হইতে লাগিল এবং পরে আপনাকে আর সামলাইতে না পারিয়া তিনি কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিলেন, ওরা মানে ইংরেজরা কবে যাবে গো? ওরা কবে যাবে গো? অবশেষে কিঞ্চিৎ শান্ত হইয়া সখেদে বলিলেন, তখন ঘরে ঘরে চরকা ছিল, খেতে কাপাস চাষ হতো, সকলেই সুতো কাটত, নিজেদের কাপড় নিজেরাই করিয়ে নিত, কাপড়ের কোনো অভাব ছিল না। কোম্পানি এসে সব নষ্ট করে দিলে। কোম্পানি সুখ দেখিয়ে দিলে টাকায় 4খানি কাপড়, 1খানা ফাও। সব বাবু হয়ে গেল, চরকা উঠে গেল। এখন সব বাবু কাবু হয়েছে। স্মরণ রাখা আবশ্যক যে মহাত্মা গান্ধীর চরকা ও অসহযোগ আন্দোলনও তখনও আরম্ভ হয় নাই। শ্রী শ্রী মায়ের হৃদয় দেশের দুঃখ দুর্দশায় বিচলিত হইত। সময় বিশেষে বিদেশি শাসকদের শোষণ নীতির প্রতিবাদে তাহার চক্ষে অগ্নিস্ফুরণ কিংবা অশ্রু বিসর্জন হইত, কিন্তু সমস্ত দুঃখ দৈন্যের একমাত্র প্রতিকার রূপে তিনি সর্বদা শ্রীরামকৃষ্ণদেবকে ধরিয়া থাকিতেন এবং অপরকেও তাহাই করিতে বলিতেন। বস্তুত তাহার সমস্ত চিন্তা ও কার্য ছিল রামকৃষ্ণ কেন্দ্রিক। তখন স্বদেশীর যুগ, তাই জনৈক দেশভক্ত যখন জিজ্ঞাসা করেছিলেন, মা, এদেশের দুঃখ দুর্দশা কি দূর হবে না? তখন শ্রীমা উত্তর দিয়েছিলেন যে ঠাকুর তো ওই জন্যই আসিয়াছিলেন। সুতরাং কোয়ালপাড়ার ভক্তদের কর্মোদ্যমে আকৃষ্ট হইলেও তিনি সিদ্ধান্ত করিয়াছিলেন আশ্রমের অধিষ্ঠাত্রী রূপে শ্রীরামকৃষ্ণ দেবেরই বিরাজমান থাকা আবশ্যক, নতুবা কর্মীরা অচিরে পথভ্রষ্ট হইতে পারেন। তাই তিনি কলকাতা যাইবার পথে আশ্রমে ঠাকুরকে প্রতিষ্ঠিত করিতে চাহিলেন। অগ্রহায়ণের আরম্ভ, তখন ভোরে খুব ঠান্ডা হইলেও শ্রীমাকে কোয়ালপাড়ায় গিয়া পুজো করিতে হইবে, তাই তিনি সূর্যোদয়ের পূর্বেই পালকিতে রওনা হইলেন। লক্ষ্মী দিদি, মায়ের ভ্রাতুষ্পুত্র মাকু ও রাধুর স্বামী মন্মথ ভিন্ন ভিন্ন পালকিতে যাত্রা করিলেন।
ছোট মামি, নলিনী দিদি, ভূদেব প্রভৃতি অন্যান্য সকলে গোযানে উঠিলেন এবং ব্রহ্মচারী প্রকাশ মহারাজ সকলের তত্ত্বাবধায়ক রূপে চলিলেন। কোয়ালপাড়া আশ্রমে শ্রীমা ঠাকুর প্রতিষ্ঠা করিবেন বলিয়া ভক্তবৃন্দ যথাসাধ্য আয়োজন করিয়াছেন। মা আশ্রমে পৌঁছাইয়া স্নান সারিয়া আসিলেন এবং বেদিতে শ্রী শ্রী ঠাকুরের ও আপনার ফটো স্থাপনপূর্বক যথাবিধি পুজো করিলেন। তাহার আদেশে কিশোরী মহারাজ হোমাদি করিলেন। পূজা শেষে সকলে প্রসাদ পাইলেন। ইহার পর মধ্যাহ্নভোজনের পূর্বে কেদারবাবুর মা লক্ষ্মী দিদি ও নলিনী দিদির সহিত শ্রীমা কেদারবাবুদের বাড়িতে পদব্রজে বেড়াইতে গেলেন। প্রকাশ মহারাজ ইহা শুনিয়া বিরক্ত হইয়া আশ্রমবাসীদিগকে বলিলেন, তোমরা মার মর্যাদা কিছুই জানো না? আমাকে না বলে তাকে হাঁটিয়ে নিয়ে গেলে কেন? যাই হোক, মাকে ফেরবার সময় পালকি করে নিয়ে এসো। এই বলিয়া নিজেই পালকি, বেয়ারা ও আশ্রমবাসী দুইজনকে লইয়া কেদারবাবুর বাড়ির দিকে চলিলেন। মধ্যপথে মাতা ঠাকুরানীর সহিত দেখা হইলে প্রকাশ মহারাজ তাহাকে পালকিতে উঠিয়া বসিতে অনুরোধ করিলেন। শ্রীমা বিরক্তির সহিত বলিয়া উঠিলেন বটে, কিন্তু আশ্রমে আসিয়াই তাহাকে ভৎসনা করিয়া বলিলেন, এ আমাদের পাড়া গা, কোয়ালপাড়া হলো আমার বৈঠকখানা। এইসব ছেলেরা আমার আপনার লোক। এদেশে এসে আমি একটু স্বাধীনভাবে চলবো ফিরবো। কলকাতা থেকে এসে হাঁপ ছেড়ে বাঁচি। তোমরা তো সেখানে আমাকে খাঁচার ভিতর পুরে রাখো। আমাকে সর্বদা সংকুচিত হয়ে থাকতে হয়। এখানেও যদি তোমাদের কথা মতো পাটি বাড়াতে হয় তা আমি পারবো না। শরৎকে লিখে দাও। তখন প্রকাশ মহারাজ ক্ষমা চাহিয়া কহিলেন যে তাহার নিজের দিক হইতে যাহাতে কোনো ত্রুটি না হয় ওইরূপ করিতে গিয়াই তিনি অজ্ঞাতসারে মায়ের স্বাধীনতাকে খর্ব করিয়া ফেলিয়াছেন। স্থির হইল যে সন্ধ্যা 6টার পূর্বেই পুনরায় যাত্রা আরম্ভ হইবে। অতএব রাস্তার খাবার উহার আগেই প্রস্তুত রাখিতে হইবে। কিন্তু আশ্রমবাসীদের যথাশক্তি চেষ্টা সত্ত্বেও সময় মতো কাজ শেষ হইল না। প্রকাশ মহারাজ ইহাতে বিরক্ত হইতেছেন দেখিয়া আশ্রমবাসীরা পরামর্শ দিলেন যে কলকাতার যাত্রীরা রওনা হইয়া যাইতে পারেন। পরে যেমন করিয়াই হোক পথে খাবার পৌঁছিয়া দেওয়া হইবে। শ্রীমা সকল কথা শুনিয়া প্রকাশ মহারাজকে বলিলেন, তুমি মাথা গরম করে এত রাগারাগি করছো কেন? এ আমাদের পাড়া গা। কলকাতার মতো এখানে কি সব ঘড়ির কাঁটায় হয়ে ওঠে? দেখছো সকাল থেকে ছেলেরা কি খাটাই খাটছে। তুমি যাই বলো না কেন, এখান থেকে না খেয়ে যাওয়া হবে না। শেষে আহারাদির পর রাত্রি আন্দাজ 8টায় 8খানি গরুর গাড়িতে সকলে বিষ্ণুপুর অভিমুখে যাত্রা করিলেন। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী সারদা মায়ের এই অমূল্য মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার উপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।